সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতাদের নেতৃত্বে চাঁদাবাজি করা হচ্ছে এরকম অভিযোগে গতকাল হাতে নাতে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আজ তাদের 7 দিনের রিমান্ডেও পাঠিয়েছেন আদালত। দেশব্যাপী এ নিয়ে মোটামুটি সমালোচনার ঝড় উঠেছে। এরই জের ধরে সারা দেশের সব কমিটি ভেঙে দিয়েছে সংগঠনটি। এসব বিষয় সহ সমসাময়িক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো সাইফুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আমাদের কাছে খুবই পরিচিত একটি সংগঠনের নাম, বিশেষ করে গত 1 বছরের বেশি সময় ধরে তাদের সংগঠনের নামটি আমাদের সামনে উঠে এসছে এবং তাদের অবদান কি জাতীয় জীবনে সেটাও আমরা জানি। তো কিন্তু এর 5ই আগস্টের পর থেকে ধীরে ধীরে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসা শুরু করে এবং গতকালকে যেই ঘটনাটি ঘটেছে আপনি নিশ্চয়ই দেখেছেন। তো গতকালকের ঘটনাটিও কিন্তু আসলে খুবই দুঃখজনক এবং যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই জিনিসটি আসলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই 5ই আগস্টে যেই ফ্যাসিস্টকে আমরা বিদায় করলাম সেটি যারা বিদায় করলো, যাদের নেতৃত্বে বিদায় হলো, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ, তাহলে ইয়াং জেনারেশন আসলে কি মনোভাব পোষণ করতে পারে এই বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহবুব কায়সার। দর্শক শ্রোতা, এই মধ্যরাতে যারা আমাদের সাথে আপনারা এনটিভির পর্দায় আছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। সংবাদটা আমি নিজে খুবই কষ্ট পেয়েছি, আমি নিজে খুব বিব্রত বোধ করেছি। কিছু কিছু কষ্ট বাইরে প্রকাশ করতে লজ্জা লাগে, বিব্রত হই, খারাপ লাগে, প্রগাঢ় একটা বিষণ্ণতা নিজের মধ্যে চেপে বসে। তো এটা একটা এবং এটা ধরেন তারপরে এই ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ওদের যে কেন্দ্রীয় কমিটি, সমস্ত কমিটিকে তারা বাতিল করেছে জেলা পর্যায়ে, সেটা একটা মনে করি ভালো সিদ্ধান্ত হয়েছে। আমি যদি পেছনে তাকাই, বা ঘটনাটা শুরু হয়েছে অনেক আগে থেকে এবং এগুলোকে অধিকাংশ বিষয়ে গণমাধ্যমে আপনারা বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নানা কারণে এগুলোকে সামনে আনা হয়নি। শুরুতে যদি এসব ব্যাপারে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হতো, একটা তাদের সংগঠনের দিক থেকে আরেকটা প্রশাসনিক পর্যায়ে, তাহলে এটা কিন্তু আজকে এরকম একটা পর্যায়ে আজকে আসতো না। 2 হচ্ছে, আমি নিজে মনে করি এগুলোর পেছনে অন্তর্বর্তী যে সরকার, তাদের এক ধরনের প্রচ্ছন্ন মদদ, দেখেও না দেখা। তো এটা মদদ না প্রশ্রয় বলবেন? প্রশ্রয় যদি আপনি যদি সঠিক শব্দ বলতে চান। মদদ কোন অর্থে তোমরা যা খুশি করো। প্রধান উপদেষ্টা তিনি যখন বলেন আমি ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়েছি, এটা যখন বলেন তখন তিনি তখনই কিন্তু উনি তাদেরকে বুকে এবং মাথায় করে তখন তো নিয়ে নেন এবং সকল রাজনৈতিক দল, জনগণের গুরুত্বপূর্ণ সকল স্টেক হোল্ডার, সমগ্র জনগণ যারা এই অভ্যুত্থানের সাথে যারা অংশ নিয়েছে জীবন বাজি রেখে, সবাইকে বাস্তবে আপনি সেগ্রিগেট করে ফেলছেন, আপনি আলাদা করে ফেলছেন। তার মানে আপনি একটা বিশেষ দিকে, আমি সে অর্থে বলেছি মদদ জোগানোর একটা। তো এই জায়গাটা সরকার প্রথম দিনেই এক ধরনের মাথায় তুলে নেওয়া আর কি, যে কারণের জন্য ঘটনাগুলো যখন থেকে শুরু হয়েছে মন্ত্রণালয়গুলোতে আপনাদের বিভিন্ন কাগজে সমস্ত রিপোর্ট এবং তারা কিভাবে বসে থেকেছে, বদলি, পদায়ন, তারপরে সেখানে যা যা ঘটনা
ব্যবসা বাণিজ্য ঠিকাদারি, ইভেন আমার বিশ্ববিদ্যালয়ের তো তিনি একজন সহযোগী, আমার কন্যাও একটা পাবলিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, এবং বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কিভাবে তারা কাজ করেছে, এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রে নগদ নারায়ণের বিনিময়ে বিশাল অঙ্কের লেনদেন, এগুলোর জন্য। এগুলো সবাই জানেন, কেউ কথা বলেন, অধিকাংশ চেপে যান, কথা বলেন না, বলতে চান না, বলতে পারেন না, বলাটাও ঝুঁকিপূর্ণ। কখন আবার একসময় যেটাকে মব জাস্টিস বলা হতো, এখন এটা মব সন্ত্রাস বলা হচ্ছে, এক ধাপ উন্নতি হয়েছে। আরেকটা আমি কোথায় আমার লজ্জা বিব্রতবোধ, আমি কোথায় আশঙ্কা, এই তরুণরা তো আমাদের, এরা তো আমাদের ফ্রন্ট লাইনার, এরা আমাদের 16 বছরের লড়াইয়ের একটা শেষ ধাক্কা দরকার ছিল। ছাত্র তরুণরা ফ্রন্ট লাইনে ছিল, শ্রমিক জনতা সকল অংশ যুক্ত হয়েছে, রাজনৈতিক দল নেতাকর্মীরা, এবং এবার তো এই শহীদের তালিকাতে আপনি দেখেছেন যে শ্রমজীবী সাধারণ মানুষের সংখ্যাই হচ্ছে সবচেয়ে বেশি। তারা সরকারের ধারে কাছে নাই, তাদের কোনো প্রতিনিধিও নাই, তারা সরকারের ধারে কাছেও নাই, বরঞ্চ গত 1 বছরে তারা আরও বরঞ্চ নিগৃহীত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে নানাভাবে। তো এখন যারা এটা করলো, যারা সরকারে ভাগ চাইলো নানাভাবে, নানা চেহারায়, নানাভাবে, এবং আমি উদ্বিগ্ন কেন, তাতে এই গুটি কয়েক সংখ্যা কী হবে জানি না, 50, 100, 200 কি 500 কত হবে জানি না সেটা, কিন্তু তাদের কারণে গোটা একটা প্রজন্মের উপরে কিন্তু একটা ট্যাগ পড়ে যাচ্ছে। গোটা একটা প্রজন্ম, যে প্রজন্মকে বলা হতো এটা এরা একটা বিরাজনীতিকরণ করছে, এদের রাজনীতির ব্যাপারে ঔন্নাসিকতা, হতাশা, অনাস্থা, এবারকার গণজাগরণ, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের মতন গোটা প্রজন্মকে আবার রাজপথে দাঁড় করিয়ে দেশের ডাকে, মানুষের ডাকে, দেশকে রক্ষা করবার ডাক নিয়ে সেই তরুণরা মাত্র অল্প দিনের মাথায়, 1 বছর আমরা এখনও পুরোপুরি পূর্ণ করিনি, তার মাথায় তারা যদি এরকম একটা স্খলনের জায়গায় দেখতে পাই, আমি আমার 50 বছরের রাজনৈতিক জীবনে এটা আমার জন্য গভীর বেদনার, কারণ এরাই তো আমাদের পরবর্তী প্রজন্ম, যারা নানা ক্ষেত্রে হাল ধরবে, আমাদেরকে পথ দেখাবে, স্বপ্ন দেখাবে। তো এবং এর পেছনে কোনো সংগঠিত কোনো কেউ কাজ করছে কিনা জানি না, নাহলে এত দ্রুত তারা যেভাবে, আমাদের বীরেরা তারা যেভাবে খলনায়কে পর্যবসিত হচ্ছে, এটাই দুঃখের জায়গা। ফলে আমি কিন্তু মনে করি যে এটাই শেষ কথা না, হয়তো এর সংখ্যা কত 50, 100, 200, 500 হয়তো ম্যাক্সিমাম এরকমটা হবে, কিন্তু ঘটনাগুলো যে বললাম না, আপনি যখন জানার পরে যখন আপনি কোনো ব্যবস্থা নেন না, তার মানে এটাকে আপনি ঘটতে দিচ্ছেন, এবং এদেরকে ব্যবহার করে আর কেউ তার নানা ধরনের ক্ষমতাকে তারা পাকাপোক্ত করতে, ফলে আমরা এই জিনিসটা নিশ্চয়ই আমরা চাইবো যে এখন থেকে আমার এটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, তরুণদের দল, তারা যেমন এই ব্যাপারে কঠোর একটা অবস্থান গ্রহণ করবেন, আর একই সাথে সরকারের দিক থেকে আমি মনে করি এই ব্যাপারটা খুব বলিষ্ঠ একটা অবস্থান। আমরা পরবর্তীতে এই বিষয়ে আপনার কাছে আবার আসব। আমি একটু অধ্যাপক মাহবুব কায়সার আপনার কাছে জানতে চাচ্ছি যে অতীতেও রাজনৈতিক দলগুলোর সাথে যারা জড়িত ছিল, বিভিন্ন অঙ্গ সংগঠন, আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাধারণভাবে ধারণা করা হয় যে এটি আসলে এনসিপিরই একটি অঙ্গ সংগঠন টাইপের, তো সেইটির তাহলে গুণগত আসলে কি পরিবর্তনটা আনলাম আসলে, যে আগেও তো একই ধরনের অভিযোগ আসতো এবং এর পরেও অন্যান্য রাজনৈতিক দলের এরকম চাঁদাবাজির বিষয়ে অভিযোগ এসছে, কিন্তু সেই যারা অভিযোগ করতো তাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসা শুরু করেছে। কি পরিবর্তনটা আমরা এখানে আসলো আসলে, সেটি একটু সমাজবিজ্ঞানের ভাষায় যদি বলতেন, তাত্ত্বিক ভাষায় খুব সংক্ষেপে, আমাদের একটু বিরতিতে যেতে হবে। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এনটিভির সব দর্শক শ্রোতাকে ধন্যবাদ, এবং বিশেষভাবে সাইফুল হক ভাই সাথে আছেন, অত্যন্ত আমি ওনার খুব ফ্যান বলবো, কারণ ওনারা দীর্ঘ সময় ধরে রাজনীতিটাকে শুদ্ধিকরণের চেষ্টায় ছিলেন, এতটুকু আমরা বলতে পারি, বেশি আর বললাম না। যে প্রশ্নটা করেছেন আমি একদম সম্পূর্ণ একমত, যে এই অপিনিয়নটি সাইফুল ভাই আমার পাশে এখানে দিলেন, এই হতাশা আমাদেরও। আবার এটাও ঠিক, ওনার শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই যে এটাই হয়তো শেষ কথা নয়, আমরা আশাবাদী থাকতে চাই। এখন যেই পরিবর্তনটুকু আমরা প্রত্যাশা করেছিলাম, কোনো সন্দেহ নেই সেই পরিবর্তনটুকু আমাদের কিছুটা হলেও তো পথ হারিয়েছে, অনেকভাবে রাজনৈতিকভাবেই বলি অথবা এই দল গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বলি। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে এই এনসিপির যে ছাত্র সংগঠন, যে বৈষম্য ছাত্র আন্দোলন, এই ছাত্র সমাজ নিঃসন্দেহে অত্যন্ত বড় আশা জাগা নিয়ে
শুরু করেছে এবং আমাদেরকে জাতিকে একটা পথ দেখানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছে। এবং যুগে যুগে কিন্তু এই যুব সমাজই আসলে জাতিকে ত্রাণকর্তা হিসেবে ভূমিকা পালন করে, বিজ্ঞরা সাথে থাকে। এখন আমাদের এখানে যেটা হয়েছে, আমরা সাইফুল ভাইয়ের কথার একটি অংশে একটু ইঙ্গিতও আছে, যে উনি বলছিলেন যে আমরা জানি না যে এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা, বা এদেরকে মিসগাইড করবার ক্ষেত্রে, এদেরকে ভুল পথে পরিচালনা করবার ক্ষেত্রে ওরা তো নতুন রাজনৈতিকভাবে, ওরা যে খুব সংগঠিত নয়, ছিল না, সেটি তো আমরা সবাই জানি। কারণ ওদের যে আন্দোলনের যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু আসলে রাজনীতি ছিল না, অন্য একটি অংশ ছিল তাদের অধিকারের বিষয়ে। সেটি থেকে তারা একটি নতুন বড় একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছে এবং সেই জায়গা থেকে তারা নতুন দল গঠন করেছে, সেটিকে আমরা সাধুবাদ জানিয়েছি, এখনও জানাই। কারণ রাজনৈতিক প্রক্রিয়াটা সচল থাকতে হবে, একটা ভ্যাকুয়াম থাকা যাবে না। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে মিসগাইডেন্সের কথা এখন আমরা জানছি, বুঝতে পারছি, এটি খুব জোরালো হাতে, শক্ত হাতে এটাকে প্রতিবিধান করতে হবে এবং এই দায়িত্বটি প্রধানত রাষ্ট্রের, এবং রাষ্ট্রের অংশ হিসাবে এখন যারা দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে আছেন, এখানে আমরা অধ্যাপক ডক্টর ইউনূস সহ অন্য অনেকের আবেগ দিয়ে কথা বলতে শুনি, আবেগ বা প্রশ্রয়ের কথা বলছেন অথবা মদদের কথা বলছেন। কিন্তু এই আবেগ দিয়ে আসলে রাষ্ট্র চলে না। আবেগ থাকতে হয়, আবেগ মানুষের জীবনের অংশ, কিন্তু আবেগ, নতুন দল, ওরা ছোট মানুষ, অথবা ওরা নতুন করে ভাবছে দেশকে নিয়ে, ওরা রাজনৈতিক প্রক্রিয়া, রাজনীতির যে পথ, সেই অমসৃণ পথে তারা নতুন হাঁটছে, সুতরাং তারা পথ পিছলাবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও এখানে অত্যন্ত সক্রিয় ভূমিকা আছে, যারা অনেক দিন ধরে স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে প্রধান যে কয়েকটি রাজনৈতিক দল এবং যারা বিজ্ঞরা আছেন, যারা রাজনীতিটাকে শক্ত হাতে বোঝেন, রাজনৈতিক অনেক কুটচাল আছে, রাজনৈতিক কুটচাল, অনেক লোভ লালসার ব্যাপার আছে, সেই জায়গাগুলো যারা বোঝেন, যারা বুঝে ম্যাচিউর হয়েছেন এবং দেশটাকে শক্ত হাতে পরিচালনা করছেন, তাদেরকে এই দায়িত্বটা, তাদেরও একটা পরোক্ষ দায়িত্ব আছে এদের ভুল ধরিয়ে দেওয়ার। যে কথাটি আমি সাইফুল ভাইয়ের সাথে একদম একমত, যে যেটি ভুল সেটাকে আমরা সংশোধনের সুযোগ করতে হবে, সেটাকে সামনে আনতে হবে, মিডিয়ারও রোল আছে। কিন্তু যেটি ভুল থেকে অন্যায়ে পরিণত হয়ে গেছে, সেখানে শাস্তির বিধান আনতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা আরও বাড়বে। গতকাল যেই ঘটনাটি ঘটেছে, চাঁদাবাজির ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি আবার পুলিশ সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো পুলিশের সংস্কারের যারা সুপারিশ করেছেন, তিনি নিজেই চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে এখন রিমান্ডে আছেন আর কি। তো এদের কাছ থেকে এরকম কিছু, আমি যেমন আরেকটা উদাহরণ দিই, যে দেখেছিলাম যে রেলওয়ের প্রযুক্তিগত দিক, টেকনিক্যাল ক্যাপাসিটি বাড়ানোর জন্য একটা কমিটি ছিল, সেই কমিটিতে 2 জন এইচএসসি অধ্যয়নরত স্টুডেন্টকে রাখা হয়েছিল। এগুলো মানে তখন যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই এইচএসসি যে এই ছেলেটা পড়াশোনা করে, সে আসলে টেকনিক্যাল জায়গায় গিয়ে কতটুকু নিজের ইনপুটটা দিতে পারবে, এই সিদ্ধান্তগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে কেন এসেছিল তখন? এটা কি শুধু দেখানোর জন্য যে না তোমরা আন্দোলন করেছো, তোমরা এই স্বৈরাচার সরকারকে হটিয়েছো, আমরা তোমাদেরকে মূল্যায়ন করছি, সেরকম কিছু? প্রথম হচ্ছে যে যারা ধরেন এসছেন, যারা দায়িত্বে ছিলেন, প্রফেসর ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলী, তারা হয়তো স্বক্ষেত্রে, তারা হয়তো যোগ্য মানুষ, তাদের হয়তো অনেকগুলো অভিজ্ঞতা আছে, কিন্তু স্টেট বা একটা গভর্নমেন্ট মেশিনারি ফাংশন করানো, তাকে রান করানো, দিস ইজ কোয়াইট ডিফারেন্ট। এটা অন্য বিষয়। এখানে অনেক প্রজ্ঞা, দূরদর্শিতা, অনেক সময় কঠিন সিদ্ধান্তের ব্যাপার থাকে। অ্যাপারেন্টলি অনেকগুলো অজনপ্রিয় সিদ্ধান্ত আপনাকে নেবার প্রয়োজন হয়। সরকার এসব কাজগুলো করতে পারেনি। আর যেটা আপনি উল্লেখ করছিলেন, কিছুটা তরুণদেরকে সাথে রাখা, কিছুটা তাদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করা, রাজনৈতিক চাপ তৈরি করা, এটা তো খুব হাস্যকর। আপনি এরকম যে 2-3টা উদাহরণ বললেন, পুলিশ কমিশনের যিনি সদস্য ছিলেন, অ্যাকচুয়ালি আজকে আমরা পুলিশ কমিশনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন। তো সেই সদস্য যদি গতকাল চাঁদাবাজি করতে যেয়ে যদি ধরা পড়েন, তো এর চেয়ে মর্মান্তিক, এর চেয়ে দুঃখজনক, বেদনার ঘটনা তো হতে পারে না। তার মানে এক বছর যেতে না যেতেই গোটা, এবং এগুলো হচ্ছে একটা সিম্বলিক একটা এক্সপ্রেশন আর কি পুরো ঘটনার। তো সেই জায়গাটা আমি এখনও মনে করি যেটা যারা প্রধানত সিদ্ধান্ত নিয়েছেন,
এটা তাদের অভিজ্ঞতার তাদের অভাব। তারা একটা তাৎক্ষণিক একটা অ্যাপিস করে মানে পিঠ চাপড় দিয়ে পিঠ চাপড়া দিয়ে গভর্নমেন্ট চালানো, তো পিঠ চাপড়া দিয়ে গভর্নমেন্ট চালানো যায় না। যেটা আমি তো যেটা বুঝি, আমার পরিবারে নানা লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বহু গুরুত্বপূর্ণ জায়গার দায় দায়িত্বে তারা ছিলেন। তো এগুলো একটা ঘটনা। আরেকটা যেটা আমি বলছি যে এগুলোকে প্রথম দিকে এগুলোকে একভাবে উৎসাহ যোগানো হয়েছে এবং মনে করছেন যে অভ্যুত্থানে একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে, যখন আপনি একটা অভ্যুত্থানকে বিপ্লব নাম দেন তখন ইনহেরেন্টলি মনে হয় যে আপনি এখানে যা খুশি করতে পারেন। আপনার এখানে প্রচলিত আইন কানুন এখানে অকার্যকর, প্রচলিত ল এনফোর্সিং এজেন্সি, প্রচলিত আইন বিধিবিধান এগুলো অচল। এবং প্রথম কমাস কিন্তু এই চর্চায় আমরা দেখেছি উচ্চ আদালতে সেখানে একটা মব সেখানে তৈরি করে কিভাবে আমাদের সর্বোচ্চ বিচারালয় থেকে শুরু করে সমাজের নানা অংশের জায়গা থেকে, এবং সরকার অনেকটা একটা মবের সরকার কিনা এই প্রশ্ন নাগরিকদের বিভিন্ন সমাজ থেকে এসছে। তার মানে এগুলোকে আপনি করতে দিয়েছেন, হয় আপনি বাধ্য হয়েছেন বা আপনি কনসিয়াসলি আনকনসিয়াসলি এগুলোকে আপনি করতে দিয়েছেন। এটা কোনো সরকারের আচরণ হতে পারে না। সরকারের বড় ব্যাপার ছিল ইমিডিয়েটলি কী ছিল, আপনি মানুষের জানমালের নিরাপত্তা আপনি হেফাজত করবেন। ল এনফোর্সিং এজেন্সিসকে আপনি পেশাগত দায়িত্বের মধ্যে আপনি আনবেন। আপনি পটিয়ার যে কথাটা এর আগে আমরা জানি, তো আপনি এর আগে বিএনপির যেটা ইয়েতে পাটগ্রামে বিএনপির যারা থানায় গেছে, সন্ত্রাস করেছে, থানাতে হৈহট্টগোল ভাঙচুর করেছে, সাজাপ্রাপ্ত আসামিকে বের করে এনার কথা আমি জেনে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এগুলো শুনেছি। একই ঘটনা পটিয়াতে, তো সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে তরুণদের সঙ্গে যারা যুক্ত, সেই ঘটনায় তো কোনো মামলা, কাউকে গ্রেপ্তার, এরকম কোনো বিষয় তো আমাদের চোখে পড়েনি। তার মানে এক যাত্রার দুই ফল। তার মানে এগুলোকে কোনো না কোনোভাবে এগুলোকে আপনি প্রশ্রয় দিয়েছেন, করতে দিয়েছেন, এখন সেটা বুমেরাং হয়ে যাচ্ছে। এখন আপনারা মিডিয়া আগের তুলনায় কিছুটা ভাইব্রেন্ট, কিছুটা আপনারা কথা বলার স্পেসটা বেড়েছে, কিন্তু সত্যি সত্যি মিডিয়া কি এখনও সমস্ত ঘটনা মিডিয়া কি প্রকাশ করতে পারছে না। এবং আপনারা ওভার রেটেড করছেন, আমি আপনাদেরকে দায়ী করছি। মিডিয়া আপনারা অনেক ঘটনা আপনারা জানেন, ইভেন আমি যদি আপনি ব্যক্তি হিসেবে নিয়েন না, বলছি আপনি সঞ্চালক, আপনার মতন আপনার বন্ধুরা, আপনার মিনিমাম আমার চেয়ে 50-100টা তথ্য আপনাদের কাছে আছে। কটা তথ্য মিডিয়ার কাছে আপনারা নিয়ে আসছেন? আপনারা একটা সেলফ সেন্সরশিপের ভেতরে আপনারা কিন্তু আছেন। এতে কিন্তু আপনারা কিন্তু ঘটনাগুলোকে আপনারা কিন্তু আরও কিন্তু ইনডিরেক্টলি করতে দেওয়া হচ্ছে। আপনারা বিপদের মধ্যে কখন মব আবার ঢুকে পড়বে, হামলা করবে, এবং সেই তো প্র্যাকটিস আমরা তো 1 বছর ধরে দেখে আসছি। তার মানে একটা ঘটনা যখন আপনি ঘটতে দেন, তার মানে অনেকগুলো ঘটনা রেপ্লিকেট করার একটা উপাদান আপনি তৈরি করে দিচ্ছেন। তো দিস ইজ এনাফ এখন এটাকে বন্ধ করা দরকার। এই ব্যবস্থা চলতে থাকলে বাস্তবে এই টিম নিয়ে সরকারের পক্ষে নির্বাচন পর্যন্ত যাওয়াটা সম্ভব না। তাহলে কি করতে হবে? সরকারকে আগে পলিটিক্যালি দে হ্যাভ টু ডিসাইড যে আমরা ইলেকশন করব, এবং সেখানে বেসামরিক প্রশাসন এবং আমার ল এনফোর্সিং এজেন্সিস তাকে আপনি পেশাদারি দায়িত্বের মধ্যে আনবেন। সে যদি পেশাদারি দায়িত্বের মধ্যে আনতে না পারে, তাকে আপনি অব্যাহতি দেবেন। তারপরে যা ব্যবস্থা করে আছে, এবং আপনি অপরাধের বিচার আপনি চেহারা দেখে করবেন না, রাজনৈতিক পরিচয় দেখে অপরাধীকে শনাক্ত করবেন না, যেটা হাসিনার আমলে আওয়ামী লীগের বাইরে শুধু ওদের জন্য ছিল একটা আইন, আর বাদবাকি বিরোধী দল আমাদের জন্য ছিল আরেকটা আইন। এখন সেটা যদি চলতে থাকে, তার মানে কি আরও নৈরাজ্য, আরও বিশৃঙ্খলা, আরও অস্থিতিশীলতা, এবং আরও বেশি একটা অনিশ্চয়তার জায়গাটা আমরা কিন্তু যাব, এবং অর্জনটা কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়বে। আগামী 5 তারিখে আমরা অভ্যুত্থান বার্ষিকী আমরা উদযাপন করব। 1 বছরের মাথায় একটা সরকারে যদি এরকম একটা লেজে গোবরে অবস্থা যদি পড়তে হয়, আমাদের একটা বিপুল সমর্থন থাকার পরও, আমি সেদিন প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা এত বড় সমর্থন তো অন্য কোনো সরকার তো পাইনি, কিন্তু আপনারা এটাকে কার্যকরীভাবে এটাকে আপনার কাজে লাগাতে পারেননি। আপনারা অনেকগুলো জায়গা ছিল, বরঞ্চ সমর্থনটাকে অনেক সময় আপনারা দুর্বলতা হিসেবে বিবেচনা করেছেন, এবং আপনি একটা দিকে ঝুঁকে পড়তে যে বাকি সরকারকে কম বেশি ইনডিরেক্টলি কিন্তু এক ধরনের তাদেরকে ক্ষুব্ধ করা, একজনের প্রতিপক্ষ বানিয়ে তোলার চেষ্টা। তো রাজনৈতিক দল তো এই সরকারের তো প্রতিপক্ষ না,
আমরা সহযোগিতা করছি, সমর্থন করছি, এবং এটা করতে যে এখন আর কোনো কিছু চলছে না, সরকার কোনো জিনিস সামাল দিতে পারছে না। তো সেজন্য তাহলে পথটা কি? আমরা বলেছি বিচার দৃশ্যমান করেন, সংস্কারের ব্যাপারে বাই 31 জুলাই হয়তো আমরা একমত হতে পারবো। আশা করি আমরা 5 আগস্টের আগে আমরা জুলাই সনদটা স্বাক্ষর করতে পারবো। বাকি থাকে নির্বাচনের প্রশ্ন। সুতরাং আমি মনে করি এটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোচ্চ জনগণ এবং ভোটাররা সবাইকে আপনি আস্থার মধ্যে নেন, এবং আপনি একজন হয়ে আপনি একই আইন আপনার জন্য, আমাদের 3 জনের জন্য যদি একটা আইন প্রণয়ন করে 3 জনের জন্য আইনটা সমানভাবে এটা কিন্তু কার্যকর হবে। আপনি চেহারা দেখে দলীয় পরিচিতি এটা করবেন না। এখন এই সরকারকে কারা এরপরও কারা একটা লম্বা সময়ের জন্য রাখতে চান, কারা গত 1 বছর ধরে যারা সবচেয়ে বেনিফিশিয়ারি, ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি, বদলি থেকে শুরু করে যা কিছু করা, এটাকে অভ্যুত্থানকে বিপ্লবের নাম দিয়ে এখানে যা কিছু এখানে করা যায় এটা করতে যে, এবং এই যে আপনি তরুণদের যে দল, তাদের যেটুকু সম্ভাবনা ছিল সেটাকে আপনারা ধ্বংস করছেন। এরা যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এরা যখন দেশে ঘোরে, একটু আগে আমার সাথে ব্যারিস্টার অসীম কুমার উকিল ছিল, ও বললো কক্সবাজারে ও যেভাবে একদম মিলিটারি কনভয় দেখেছে, পুরো কক্সবাজার শহর যেভাবে, ওই অসীম উদ্দিন ওখানে ছিল, তরুণরা, আরও তো গোপালগঞ্জের ঘটনা, সরকারের নাকি বিশাল অঙ্কের টাকা নাকি খরচ হয়েছে ওই পরিস্থিতি সামাল দিতে যেয়ে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা গেলে যদি 10-15 লাখ টাকা খরচ হয়, তাদের জন্য নাকি বিশাল অঙ্কের টাকা, গণমাধ্যম নানাভাবে এটাকে উল্লেখ করেছে। তো কোন জায়গা থেকে তাহলে এই আপনি তরুণদেরকেও আপনি তাদেরকে ডিরেল করছেন, তাদেরকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগটাও নষ্ট করছেন, সরকারও অপ্রয়োজনীয় অনেকগুলো বিতর্কের মধ্যে পড়ছেন। আপনার নিরপেক্ষতা ইতিমধ্যে আপনি গুরুতর প্রশ্নবিদ্ধ। যদি এটা চলতে থাকে তাহলে বিরোধী দল তো এরপরে বলবে যে আপনারা না পারলে আপনারা ছেড়ে দেন, এবং ছেড়ে দিয়ে বিরোধী দল আলাপ আলোচনা করে যারা পারবে তাদেরকে নিয়ে আসেন। আমি ওদিন বলেছি প্রফেসর ইউনুসকে যে আপনার উপরে আমরা এখনও আস্থাটা রাখতে চাই, কিন্তু আস্থাটা রাখার মতন পরিবেশ অবস্থা আপনাকে তৈরি করতে হবে, এবং অনেকগুলো অজনপ্রিয় সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। পক্ষপাত দুষ্ট জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, যাতে আমরা বিচার সংস্কারের প্রক্রিয়ায় যাতে আমরা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটা গণতান্ত্রিক পথে হাঁটতে পারে। যদি আপনি নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন, শত ব্যর্থতার পরও এই সরকারকে নিশ্চয়ই আমরা সাধুবাদ দিতে আমরা কুণ্ঠিত হব না। এইটুকু আমার কথা। আমরা অধ্যাপক মাহবুব কায়সার আপনার কাছে জানতে চাচ্ছি, সাইফুল হক যেটি বললেন যে সরকার অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ আচরণ করতে পারছেন না, এবং আমার কাছে পুরো বক্তব্যে এই অভিযোগটাই সবচেয়ে গুরুতর অভিযোগ মনে হয়েছে, এবং সাইফুল হক কিন্তু এটি খুব শক্তভাবে বলেছেন। আপনার কি মনে হয় যে সরকার কি আসলেই নিরপেক্ষতা রাখতে পারছে না? আচ্ছা, ধন্যবাদ। সাইফুল ভাই একজন বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ, এবং ওনার যে প্রত্যাশা রাজনীতিবিদ হিসাবে, সেই জায়গা থেকেও ওনার সেই ভিউ পয়েন্ট থেকে উনি যে কথাগুলো বলছেন সেগুলোতে দ্বিমত করবার কোনো জায়গা নেই, এবং ওনার বলার যে ভাষা এবং ওনার যে জেস্চার সেটি ঠিক আছে এই অর্থে, কারণ ওনারাই আসলে মাঠে বিষয়গুলোকে দেখে এসতেছেন, অত্যাচারগুলো অনাচারগুলো দেখেছেন। এখন প্রত্যাশার জায়গা ওনাদের সেই জায়গা থেকে বেশি। আমরা একজন সমাজের একজন নাগরিক হিসেবে, আমরা একটু শিক্ষক হিসেবে আমাদের জায়গা থেকে আমরা একটু অন্যভাবে জিনিসটাকে দেখি, দ্বিমত না করেই বলছি। সেটি হচ্ছে এই নতুন যেই দলটি এলো, সেই দলটা এসছে এবং সেটা প্রত্যাশা নিয়ে এসছে। জাতির একটি বড় ক্রান্তিকালে তারা একটি ভূমিকা রেখেছে, এবং তাদের কাছ থেকে তারা ভেবেছে তারা রাজনৈতিক দল করবে, এবং আমরা মনে করি যে কোনো ভেগুয়াম থাকা উচিত না, এটা অধিকার, নাগরিক অধিকার, তারা এসছে। এখন যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, মনে রাখতে হবে তারা কিন্তু একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে ঢুকেছে, তাদের নিবন্ধন আছে কি নাই, তারা কতটা সামনে এগোতে পারবে সেটা ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু তারা কিন্তু রাজনীতিটা করছে। এখন রাজনীতি করতে গেলে রাজনৈতিক যে নর্মস যেটি অন্যদের জন্য প্রযোজ্য সেটি ওদের জন্য প্রযোজ্য হতে হবে। এবং খুব স্পষ্ট করে বলি, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট হচ্ছে সোসাইটি। আপনি যদি তারা ভুল করে তাদেরকে রিওয়ার্ড দিলে হবে না, তো ভুল করলে সেটার জন্য আপনি হয় রিভিউ করবেন, অথবা সংশোধন করে দেবেন, অথবা তাদেরকে শাস্তি দেবেন, আইন তো আছে। সুতরাং রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দুটোই যদি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু এটা নিরপেক্ষতা হারায়, এটি একটি বিষয়। সেকেন্ড হচ্ছে, এবং এটা ঝুঁকি বাড়ায়, এটি কিন্তু রাজনৈতিক সংস্কৃতিতে ঝুঁকি বাড়ায়, এবং ব্যক্তির জন্য এটা ক্ষতি। আপনি যেই লোকটাকে সাধারণ, ওদের কথা বাদ দিলাম, যে সাধারণ সমাজে আমরা আমাদের নিত্যদিনের অভিজ্ঞতায় বলছি, একজন ব্যক্তিকে যদি পরিবারেও যদি একজন লোক ভুল করে, সেই ভুলটা যদি তাকে সংশোধন না করে দেওয়া হয়, অথবা যদি তাকে শাস্তি না দেওয়া হয়,
হয়, এটা প্রকারান্তরে কিন্তু মানে ভুলটাকে আরও মানে লম্বা করে এবং এভাবেই সমাজে ভুলটা বাড়ে। সেই জন্য আমরা মনে করি যে আরেকটা বিষয় যে এটা শাস্তির আওতায় আনা উচিত, না হলে এটি অবজেক্টিভিটি বা ভ্যালু ফ্রি আচরণ থাকে না, সেখানে প্রশ্ন উঠবেই এবং এই প্রশ্নটা ওঠাটাই অস্বাভাবিক নয়। তবে আমি জাস্ট একটু যোগ করতে চাই আপনার পয়েন্টের সাথেই যে এনসিপির বিভিন্ন নেতা, শীর্ষ পর্যায়ের নেতার বিরুদ্ধে এরকম কিছু অভিযোগ এসেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কি ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা জানি না। ঠিক আছে, যেমন 300 কোটি টাকা 8-9 মাসে 7 মাসে 300 কোটি টাকা 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এরকম করেছে। আরেকজন 400 কোটি টাকা হয়েছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে। এই ধরনের অভিযোগে কিন্তু অভিযুক্ত হয়েছে এবং দুদকেও তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, দুদক তদন্ত করে দেখছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার কথা শুনিনি। আর একটা বিষয় শুধু এক্ষেত্রে না, আমরা তো দেখছি যে গত 1 বছরে আপনি একটু পেছনে যান, মানে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের যে কমিশনগুলো হচ্ছে অনিয়ম বিচার করবার ক্ষেত্রে, সেটা তো আমরা খুব স্লথ এবং গতি কম দেখছি। সুতরাং বিচার করবার ক্ষেত্রে এটা কি তাদের ব্যর্থতা কিনা নাকি তাদের অনিচ্ছা অনাগ্রহ, এই বিষয়গুলো এখনও জাজ করবার সময় আসেনি। তবে সব ক্ষেত্রেই এক ধরনের স্লাগিশনেস আমরা দেখছি। আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিচার ক্ষেত্রে দেখছি, তারপরে বিভিন্ন বিচার যেগুলো হয়েছে, কমিশন যেগুলো হয়েছে, সেখানেও আমরা এখনও দৃশ্যমান কিছু দেখছি না। তবে কিছু অগ্রগতি তো আছে। আমি যেটা বলতে চাই, রাজনীতিটাকে একটু বোঝার ব্যাপার আছে। রাজনীতিটা এটা খেলো কোনো বিষয় নয়, এটা ফিলান্থ্রপি নয়। এটা পুঁজিবাদী রাষ্ট্রের মধ্যে, আধুনিক মডার্ন রাষ্ট্রে আপনি রাজনীতি করতে গেলে আপনাকে অবশ্যই এখানে স্বার্থের দ্বন্দ্ব থাকবে, বিষয়গুলোর বুঝতে হবে। এটা একটা সংস্কৃতি। এই সংস্কৃতিটা যদি আপনি না বুঝে সেই অনুযায়ী যদি আপনি নিজেকে রেসপন্স না করেন, তাহলে কিন্তু সেটি যারা রাজনীতি করছেন তাদের জন্য প্রযোজ্য, যারা রাজনীতিটাকে উপর থেকে নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য প্রযোজ্য। সুতরাং সরকারে যারা আছে তারা যদি এই বিষয়গুলোকে এক পেশে চোখ দিয়ে এক চোখা আচরণ করে, তাহলে এটা সরকারের জন্য যেমন বিপর্যয়, দেশের রাজনীতির জন্য বিপর্যয়। খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় শেখ হাসিনাকে সমালোচনা করে এসেছি, এখন বিএনপির কিছু জায়গায় বিএনপি সমালোচনা করছি, চাঁদাবাজ এটা ওটা। এখন এটা যদি এখানেও ঘটে, আপনি যেই করুক, আজকে যে ফেরেশতা কালকে সে শয়তান হয়ে যেতে পারে। আমরা এই কথাটা এই জন্য বলছি যে আপনি এটা মনে করার কোনো কারণ না যে ফেরেশতা সে আজীবন ফেরেশতা থাকবে। মানবীয় গুণাবলীতে সে খারাপ হবে, সে ভালো হবে। সুতরাং এই কালচারটাকে সে নারিশ করবে কিনা, সঠিক রাজনৈতিক চর্চা সে করবে কিনা, এটি তাকে যদি সে না করে তাহলে তার জন্য শাস্তির আওতা আনতে হবে। যদি না আনেন, তাহলে সাইফুল ভাই যে কথাটি বলেছেন, আমি ওনার সাথে এই জায়গাটাতে একমত যে আগামী দিনে আমাদের আরও অন্ধকার ঘনীভূত হবে এবং নির্বাচন, যে প্রত্যাশিত নির্বাচন, একটা বিষয় ভালো বিষয় যে আজকে পত্রিকা দেখলাম যে নির্বাচনের একটা রোডম্যাপ খুব সহসাই হয়তো ঘোষণা করা হবে, কিন্তু রোডম্যাপ ঘোষণা করে তো আপনাকে আরও 7-8 মাস সময় আপনার বাকি আছে। এই সময়টাতে যদি এই জায়গাগুলো যদি সংস্কার না করা হয়, এই জায়গাগুলোতে যদি কন্ট্রোল না করা হয়, সব দলের জন্যই বলছি, শুধু এনসিপির জন্য বলছি না। এনসিপি নতুন দল, কিন্তু আগে পরে যারাই করছে সবাইকেই এই জায়গাটাতে একটা সুনির্দিষ্ট পথ এবং মতে এক হতে হবে। সরকারকে এই ব্যাপারে অত্যন্ত শক্ত হাতে দমন করতে হবে। আদারওয়াইজ এত বড় যে ম্যান্ডেট নিয়ে আপনি সরকার গঠন করেছেন এবং যে প্রত্যাশার যে বড় আলোকবর্তিকা আমরা তৈরি করেছি, সামনে একটি গণতান্ত্রিক একটি সমাজ, একটি নির্মোহ এবং সুন্দর একটি সমাজ আমরা তৈরি করতে চেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত একটি সমাজ, তো সেটি তো আসলে ভুলুণ্ঠিত হবে, কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ। আমরা আবার সাইফুল হকের কাছে অন্য একটি বিষয় নিয়ে যেতে চাই। এই গতকালকে হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে কিছু রাজনৈতিক দলের বৈঠক ছিল। সেই বৈঠক শেষে একটি রাজনৈতিক দলের প্রধান মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির একাংশ বোধহয়, উনি এসে বললেন যে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এরকম প্রতিশ্রুতি নাকি দিয়েছেন। আপনারা কতটুকু জানেন এটা? আমি আপনাদের সাথে বৈঠকে এরকম কোন আলোচনা হয়েছে? না, আমাদের সাথে বৈঠকে প্রত্যেকের নির্বাচনের কথাটা বলেছেন, যে নির্বাচনের একটা যদি স্পষ্ট করে যদি জিনিসটা আসে, তাহলে বিদ্যমান যে অচলাবস্থা বা বিদ্যমান এক ধরনের অস্থিতিশীল অবস্থা, নির্বাচন নিয়ে আদৌ নির্বাচন ফেব্রুয়ারি করা যাবে কিনা, হবে কিনা, অনেকগুলো প্রশ্নের কিছুটা উত্তর মেলে এবং তাহলে কিছুটা নির্বাচন কেন্দ্র করে রাজনীতির মধ্যেও একটা প্রাণ চাঞ্চল্য, রাজনৈতিক তৎপরতাটাও এটা বাড়তে পারে এবং সরকারও তখন সে ব্যাপারে একটা পরিকল্পনা করতে পারে। কিন্তু গতকাল যাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন, আমার সঙ্গে তাদের কমপক্ষে দুজনের সাথে আমি টেলিফোনে জিজ্ঞেস করছিলাম, তিনি মোটামুটি ধারণা দিয়েছেন যে
3-4 দিনের মধ্যে। তারা অবশ্য যদি বলেছেন 4-5 দিন, এরকমই একটা কথা এসছে। তো আমরা যেটুকু আমি বুঝতে পারি, আজকে আমি ঐক্যমত্য কমিশনে আমি তো দুপুরের পর থেকে ছিলাম, তখন সেখানে টুকটাক আলোচনা হয়েছে। সম্ভবত আমি আশা করছি 31শে জুলাই না হলেও 5ই আগস্ট আমাদের অভ্যুত্থান প্রথম বার্ষিকীর দিনে বা আগেই হয়তো এরকম একটা ধারণা হয়তো আসবে, একটা স্পষ্টীকরণ যে দিন তারিখের ক্ষেত্রে। সাংবিধানিকভাবে এটা নিশ্চয়ই আপনি জানেন যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচনের তফসিলের মধ্যে নির্বাচন কবে, মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, তারপরে এর একটা প্রক্রিয়া আছে। এটা 45 দিন থেকে এটা 60 দিনের মধ্যে, 60 দিন আগে নির্বাচন কমিশন তারা এটা ঘোষণা করবেন। তো এখন সরকার কি করতে পারেন? সরকার যেটা করতে পারেন যে তার নির্বাচন কমিশনকে এরকম একটা বার্তা যেতে হবে যে সরকার চান মানে বিদ্যমান পরিস্থিতিতে যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা রোজার আগেই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনটা করতে চান। এরকম একটা রাজনৈতিক বার্তা গেলে এটা নির্বাচন কমিশন তারা বলতে পারেন, তারা এখন বলতে পারেন যে ইয়েস আমরা এরকম একটা বার্তা পেয়েছি, আমরা রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনটা সম্পন্ন করতে চাই। আমরা দিন তারিখটা এর যে ডিটেইলিংটা সেটা হয়তো আমরা 7 দিন আগে যখন তফসিল, তাহলে কিন্তু বিদ্যমান যে অনেকগুলো অনিশ্চয়তা, অচলাবস্থা, দ্বিধাদ্বন্দ্ব তার অনেকখানি অবসান ঘটে। এটা আপনি যেটা উল্লেখ করছিলেন এটা বলাটা যথেষ্ট না। এটা বলার পরে সে ব্যাপারে তারা বেসামরিক আমাদের প্রশাসন, আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, নির্বাচন কমিশন এবং আমাদের সক্ষমতা, আপনি বলছিলেন যে আমাদের 4 লক্ষ আমাদের যে ভোট কেন্দ্র, তাহলে সেটাকে যে রক্ষণাবেক্ষণ, তাকে যত্ন করা, পাহারা দেওয়া, তার যে জায়গাটা, ফলে তার মানে এটা একটা বড় একটা কাজ। সেদিক থেকে তার মানে এই পরিস্থিতির একটা গুণগত উত্তরণ না হলে নির্বাচনের আপনি যে অর্থে বলেন লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু হবে না। এবং এটাও দেখা যাবে যে নতুন প্রেক্ষিতে এটাও যদি আবার একটা চট দখলের মতন হয়, যার যে এলাকায় যার শক্তি বেশি, মাসেল পাওয়ার বেশি, তিনি সে এলাকায় তিনি একটা আধিপত্য তৈরি করছেন, এরকম একটা নির্বাচন নিশ্চয়ই আমরা দেখতে চাই না। সরকার বলেছে না তারা ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন তারা করতে চান, কিন্তু সরকারের এখন লক্ষণ দেখে কি মনে হচ্ছে যে তারা একটা ভালো নির্বাচনের দিকে তারা আসলে যেতে পারছেন? আমার প্রশ্নের মধ্যে নেতিবাচকতা আছে, কিন্তু আমি যেহেতু আশাবাদী মানুষ, আমি মনে করি পলিটিক্যাল উইলটা যদি থাকে, ইয়েস, আমি এটা নিয়ে যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, সবাইকে আমি যুক্ত করব যে আপনারা সেখানে আমরা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং আমাদের হিস্ট্রিতে একটা ভালো নির্বাচনের জন্য আমি মনে করি যে 6-7 মাস যে সময় আছে, এখনও একটা যথেষ্ট সময় আছে। এটা 3 থেকে 4, আমরা অতীতে বিভিন্ন সরকার, তত্ত্বাবধায়ক সরকার তারা দায়িত্ব নেবার পরে 3 মাসের পরে জাতীয় নির্বাচন হয়েছে না, তো 6-7 মাস তো প্রয়োজন হচ্ছে অনেক বেশি সময়, অনেকখানি। কিন্তু প্রশ্ন যে আপনি এত জিনিস আপনি ছড়িয়ে ফেলেছেন, এই জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করেন, আমি বলেছি সরকার উচিত হবে নিজের এই যে এজেন্ডাটাকে এখন একবারে ছোট করে নিয়ে আসা। তারা এরকম অনেকগুলো অপ্রয়োজনীয় এজেন্ডা তারা তৈরি করেছেন, বন্দর নিয়ে, মানবিক করিডোর নামে, স্টারলিংকে দেওয়ার নাম করে, আবার এখন শুল্ক কমানোর, এটাকে ব্যালেন্স করতে যে মার্কিনদের কি শর্ত সরকার তারা এগুলো তারা গ্রহণ করছেন, এগুলো এখনো পর্যন্ত বিমান কেনা হচ্ছে এবং 25টা বোয়িং, এরপর এটা আরও সংখ্যা বাড়বে কিনা, এবং এটাকে শুল্ক কিছুটা কমানোর বিনিময়ে কি আমরা 25টা বোয়িং কিনতে আমরা বাধ্য হচ্ছি? তো সে বোয়িং আমাদের আসর দরকার কিনা, দরকার হলে তো সেটা আলাপ আলোচনা করে সরকারকে, এখন এই সরকার কি করবে? তারা রুটিন কাজ করবেন, তারা নীতিগত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটাই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। তারা এখন উচিত হবে এই বিচারটাকে দৃশ্যমান করা, সংস্কার জুলাই সনদের স্বাক্ষর যাতে আমরা করতে পারি, এই পরিবেশটাকে এনশিওর করা এবং জাতীয় নির্বাচন, এই 3টাই তাদের বড় দাগের কাজ। এর বাইরে একান্তই দৈনন্দিন কাজ, জননিরাপত্তা, মানুষের দৈনন্দিন জীবনের যেটুকু বাস্তবে, আপনি তো নিশ্চয়ই ঢাকা শহরে থাকেন, বাস্তবে এখন তো দেশটা চলছে না, মানুষ সরকারকে কষ্ট করে সহ্য করছে। রাজনৈতিক দলগুলো আমরা সমর্থন যুগে যাচ্ছি, যেহেতু এখনও পর্যন্ত আমরা আমাদের আস্থাটা প্রত্যাহার করি নাই। আমরা চাই যে সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনটা আমরা কিন্তু যেতে চাই, কিন্তু সরকার ধারাবাহিকভাবে যদি দেখেছে আরও নৈরাজ্য, আরও বিশৃঙ্খলা,
তখন তো দলগুলো থেকে আরও প্রশ্ন উঠবে, সত্যি সত্যি এই সরকারের অধীনে আসলে একটা কার্যকর বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে কিনা। তাহলে এইটা চ্যালেঞ্জটাকে নিয়ে আমি মনে করি এখনো যে সময়টা আছে, তো আমি প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু আসলে গতকালের বৈঠকে নিজেও একটু শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে। না না, আমি মনে করি যে হ্যাঁ ভণ্ডুল, আমি আপনার সঙ্গে ব্যাপারে একমত হব। অনেক শক্তি আছেন, বিশেষ করে ফ্যাসিস্টরা যারা এখানে উইদিন অ্যান্ড এক্সটার্নাল যারা এখানে কাজ করছেন, এই সরকারকে ব্যর্থ করা, আমাদের আপরাইজিংকে ব্যর্থ করা, আমাদের তরুণরা আজকে যেভাবে গেছে এদেরকে আরও বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়া, রাজনৈতিক দলগুলোকে যারা আমরা অভ্যুত্থানের জানবাজি করে 16 বছর যারা আমরা লড়াই করেছি, আমাদের মধ্যে আরও অনৈক্য, আরও বিভাজন তৈরি করা। এতে কি হয়, ঘর পড়ার মধ্যে যারা আলু পোড়া দিতে চান, তাহলে তাদের জন্য জমিনটা তৈরি হয়, তাদের জন্য জমিনটা আরও বেশি পাকাপোক্ত হয়। তো এটা তো সাধারণ কাণ্ডজ্ঞানের ব্যাপার। যদি এটা আপনি বোঝেন, তাহলে তো এইসব ব্যাপারে ওই যে তাহলে তো আপনি এখানে আপনি ব্যবস্থাটা আপনি গ্রহণ করবেন। এটা তো কেবল আপনি দেখবেন না। সরকার মানে কি? সরকার মানে হলো যে বলে না যে দুষ্টের দমন এবং শিষ্টের লালন। তার মানে যারা এই ব্যাপারে, ওই যে আমার ভাই বলছিলেন, যারা এই ব্যাপারে যারা আইনকে যারা আজকে এরকম নৈরাজ্যের জায়গায় নিয়ে যাচ্ছেন, তাদেরকে চেহারা না দেখে, দলীয় পরিচয় না দেখে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা গ্রহণের প্রশ্ন হচ্ছে। সবাইকে কনফিডেন্সের মধ্যে নেন। আমাদের মানুষ কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনও দেখতে চাই এই সরকার যদি ব্যর্থ বিপর্যয়ের মধ্যে পড়ে, তার দায়ভাগটা কিছুটা সাইফুল হক রাজনৈতিক দলগুলোর উপরও খানিকটা কিন্তু পড়বে। কারণ এই সরকারকে আমরাই তো সমর্থন দিয়ে আসছি এখনো পর্যন্ত। সেজন্য আমি মনে করি যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা সরকারকে সমালোচনা করছি, সরকার যেন রাইট ট্র্যাকে থাকে, সরকার যেন পথ না হারিয়ে ফেলে। ওই যে উনি তো বিশ্ববিদ্যালয়ের টিচার বলে বলছি, বাচ্চাকালে পড়েছিলাম বঙ্কিমের কপালকুণ্ডলা, তো বলছে পথিক তুমি কি পথ হারাইয়াছ? তো এখন এই সরকারকে মানুষ তো এখন প্রশ্ন করছে যে ডক্টর সাহেব আপনি কি পথ হারিয়েছেন, আপনার সরকার কি পথ হারিয়েছে? এই প্রশ্ন 1 বছরের মাথায় করবে কেন? মানুষ তো আপনার উপর আরও আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়। আপনি আমি ওনাকে বলেছি যে মানির অপমান বজ্রপাত তুল্য, আপনাকে বিশ্ব আপনাকে মর্যাদা দিয়েছে। বাংলাদেশের একটা নির্বাচন যদি আপনি লিড করতে না পারেন, তাহলে তো এটা তো আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটা ফেলিওরের জায়গা হবে। সুতরাং আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। মেহরবানি করে সহযোগিতার দুর্বলতা মনে করেন না, মনে করেন এটা আপনার জন্য একটা পজিটিভ জায়গা। কনফিডেন্সের মধ্যে নেন। স্টেটকে অনেক অপ্রিয়, অনেক বেশি কঠোর অনেক ব্যাপারে সিদ্ধান্তের দরকার হবে। এই জায়গায় আমি নিশ্চয়ই আমি আশাবাদী, আমি হতে চাই। জি, ধন্যবাদ অধ্যাপক মাহবুব কায়েস স্যার। আপনার কাছে আসতে চাই অন্য একটা বিষয় নিয়ে। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সাইফুল হক বলছিলেন যে 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এটি আমার যতদূর ধারণা যে কমিশনের এই দীর্ঘদিনের অনেক বৈঠকের মধ্যে এটি আজকের দিনেই মনে হয় সবচেয়ে বেশি সফলতা এসছে। তো কিন্তু একটি বিষয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। আজকে সেটি নিয়ে আলোচনা হয়েছিল। এটি হলো যে সংবিধানের মূল নীতি নিয়ে সেই জায়গাটায় অনৈক্য রয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আপনার কি মনে হয় এই জায়গাটায় কি এটির হয়তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় কোনো প্রভাব রাখে না, বাট কিন্তু সংবিধানের মূলনীতি যেহেতু যে বাংলাদেশ রাষ্ট্রটি কীভাবে চলবে সেই জায়গাটায় এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে এই জায়গাটায় কি একসাথে এক হতে পারবে রাজনৈতিক দলগুলো? আপনার কাছে আসবো, একই প্রশ্ন নিয়ে আমি পরে সাইফুল হকের কাছে আসবো। ওকে, আমার প্রাথমিক যে রিয়াকশনটা আপনার এই প্রশ্নের উত্তরে সেটি হচ্ছে, দেখুন এদেশের 18 কোটি মানুষ কিন্তু সংবিধান, রাজনীতি, তারপরে মূলনীতি এগুলো কিচ্ছু বোঝে না, বুঝতে চায়ও না আসলে। তবে আবার এটা ঠিক রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের একটি গতিপথ ঠিক রাখবার জন্য, এর গতিমুখ ঠিক রাখবার জন্য এইগুলো খুব প্রয়োজনীয় বিষয়। এটি সাধারণ মানুষের বিষয় নয়। কিন্তু এখন এই জায়গাটাতে ঐক্যমত্য হওয়ার বিষয়ে যথেষ্ট বিতর্ক হবে এটি খুব বোঝা যাচ্ছিল। কারণ এখানে আমাদের এক্সিস্টিং যে 4টি মূলনীতি আছে সেই মূলনীতির বিষয়েও তো গত আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে এটিকে অনেকভাবে তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে এবং এটা প্র্যাকটিস তারা করেছে। তাদের দলের মধ্যেও একটু আমার মনে হয় একটু ঝামেলা ছিল। এবং এই কারণ এটি একটা আইডিওলজিক্যাল বিষয়ও আছে এখানে, হ্যাঁ, জাতীয়তাবাদ মুক্ত এটা ওটা সব কিছু মিলিয়ে। কিন্তু সত্যিকার অর্থে আমরা এই 4টিতেই প্রচুর ভুলণ্ঠিত হতে দেখেছি।
4টি পয়েন্টেই মানে আমরা প্রচুর অপচর্চা দেখেছি। এখন এটি যদি আমরা খুব আশাবাদী হব, খুব, এটি আমি একজন একজন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলে বলছি না, একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বলছি যে রাষ্ট্রটা আসলে সবার রাষ্ট্র, এটি দল মত ধর্ম নির্বিশেষে রাষ্ট্র, কোনো ডানের রাষ্ট্র না, বাঁয়ের রাষ্ট্র না। এখানে সাইফুল ভাই আছেন, ওনাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, আর অনেকের অনেক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু একটি গণমুখী একটি সাধারণ মানুষের রাষ্ট্র যদি করতে হয় তাহলে এখানে আমি ডিটেল যাচ্ছি না, যেই বিষয়গুলো থাকলে পরে, যে বিষয়গুলো শুধু থাকার জন্য নয়, যে বিষয়গুলো সত্যিকার অর্থে মিনিংফুলি থাকলে পরে এই রাষ্ট্রটি জনতার রাষ্ট্র হয়ে উঠবে, এই রাষ্ট্রটি রাষ্ট্র হয়ে উঠবে এবং রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র নয়, আমি একদম জনতার রাষ্ট্র হয়ে উঠবে, এটি গণতান্ত্রিক সাম্যের রাষ্ট্র হয়ে উঠবে। সেটি ভাষায় থাক বা না থাক, সেটি আমরা সবাই মিলে ঐক্যমত্যের মধ্যে যদি আনা যায় তাহলে সেটি হবে কার্যকর। আপনি সংবিধানে কাগজ কলমে রাখলেন, ছিল তো এদেশের শৃঙ্খলা, যে হিউম্যান রাইটসের কথা এখানে কাগজ কলমে ছিল না, ছিল তো, কিন্তু আমরা তো একটা রাষ্ট্র তো শুধু সংবিধান দিয়ে চলে না, এর আরও 3টা বডি আছে, প্রশাসন আছে, লেজিসলেচার আছে, তারপরে বিচার ব্যবস্থা আছে, শাসন ব্যবস্থা আছে। সুতরাং সব জায়গাগুলোতে সংস্কারের খুব প্রয়োজন। এই জন্য আমি খুব ডিটেল বললাম না, আমি শুধু এতটুকু রিয়াকশন বললাম যে আলোচনাগুলোতে ঐক্যমত্য হওয়া চলছে, এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই রাষ্ট্রটি একটি আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র হওয়ার জন্য যা যা করণীয়, যারা ঐক্যমত্য কমিশনে ভূমিকা রাখবার সুযোগ পাচ্ছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং দেশটাকে খুব ভালো, দেশের আলো বাতাস মাটি, এদেশের মানুষের পালস বোঝেন, নিঃসন্দেহে তারা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন। হবে কি হবে না সেটি পরে দেখা যাবে, কিন্তু আমরা মনে করি আসলে এইসব কেতাবি কথাবার্তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মনের মধ্যে কি আছে, জনগণকে কিভাবে আমি সেবাটা দিতে চাই, এটি গুরুত্বপূর্ণ। সাইফুল হক, আপনার কাছে একই বিষয় আসতে চাই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটি বোধহয় কমিশনের পক্ষ থেকে এই 4 মূলনীতির কথা বলা হয়েছে। তো এইখানেই বিভিন্ন ধারণায় বিভক্ত হয়ে গেছেন রাজনীতিবিদরা, আজকে সর্বশেষ যেটি মনে হলো। তো আপনার কি মনে হয় যে কোন জায়গাটায় এসে একমত হতে পারে আপনার ধারণা? সবাইকে তো কিছুটা ছাড় দিতে হবে। জি জি, আপনি দেখেছেন যে আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে তারা আমাদেরকে যে আলোচনা শীট তারা যেটা কাল পাঠিয়েছেন বা আজকে সকালে সবাইকে দিয়েছেন, এটা প্রথমে একেবারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে প্রস্তাব সেটাকে তারা প্রথম প্রস্তাব আকারে তারা দিয়েছেন। আমরা যেখানে বিতর্কটা ছিল, যেটা আপনি সঠিকভাবে উল্লেখ করলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বা সামাজিক ন্যায় বিচার, এই যে 3টা, এবং এই 3টি শব্দের সাথে তারা যুক্ত করেছিলেন গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। আগে এটি শুরুতে বহুত্ববাদ ছিল। আচ্ছা, বহুত্ববাদ ছিল, সেটা তারা এই ব্যাপারে একমত না হওয়ার জন্য তারা শব্দটা বাদ দিয়েছেন। তো আমরা এর আগে এটা নিয়ে 2 দফা আলোচনা হয়েছে, আলোচনাতে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। এই যে সর্বশেষ আমরা যার প্রস্তাব দিয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, একটা সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা ছিল ঐক্যমত কমিশনে, যে এ ব্যাপারে বড় ধরনের কোনো দ্বিমত আসেনি। তাহলে এটা কীভাবে কথাটা তারা প্রথম ছিলেন যে এটা মূলনীতি হিসাবে যুক্ত হবে, সেখান থেকে আলোচনা হতে হতে হচ্ছে এটা উল্লেখিত হবে, শব্দটা উল্লেখিত হবে। তো আলোচনার যেখানে ছিল, আপনার সময়টা কম, ছোট ক্যানভাসে যদি বলি, আমরা যেটা প্রস্তাবটা করেছি যে কারণ মূলনীতির প্রশ্নে আমার ভাই যেটা বললেন, মূলনীতির প্রশ্নে এই এখন 15 সংশোধনীতে মূলনীতি যেটা আছে তার মধ্যে 72-এর সংবিধানের যে 4 মূলনীতি, সেই মূলনীতি আবার এখানে পুনঃস্থাপিত হয়েছে। তার গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এখন এটা নিয়ে কিছু আলোচনা আছে, এটা পরিবর্তনের ব্যাপারে প্রস্তাব আছে, আরও কিছু প্রস্তাবনা আছে, কিন্তু এটা এমন একটা প্যান্ডোরাস বক্স ওপেন হয়েছে যেটা নিয়ে আমরা একমত হতে পারিনি। সেটা নিয়ে এখন আর আলোচনা হচ্ছে না। আলোচনাটা হচ্ছে যেটা আছে তার সাথে কিভাবে এই শব্দগুচ্ছ বাক্যটা যুক্ত করলে সবাই আমরা একমত হতে পারি। সেদিক থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব আমরা যেটা করেছি, কোট আনকোট বলছি, যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটা উল্লেখিত হবে মূলনীতির অংশে। তার আমি
মূলনীতি নিয়ে, তার মানে এক্সিস্টিং যেটা আছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। তার মানে এটা নিয়ে অনেক, ওই ভাই বললেন খানিকটা ইডিওলজিক্যাল বিতর্ক আছে, রাজনৈতিক অবস্থানগত মতপাত। তার মানে এটা নিয়ে, তার মানে যখন আমি এটাকে পরিবর্তন করছি না, তাহলে থাকছে কি, যেটা এক্সিস্টিং সেটা বহাল থাকছে। ভবিষ্যতে পার্লামেন্টে যারা যাবে তারা যদি 2/3 পান, তারা পরিবর্তন করবেন কিনা সেটা ভবিষ্যতের প্রশ্ন। ঠিক আছে, কারো কারো আরও এক্সট্রিম অন্যান্য এজেন্ডাও থাকতে পারে, সেটা এখনকার আলোচ্য বিষয় না। আমরা এখন এই প্রশ্নে, যেহেতু সবাই আমরা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের এটা যোগ করতে চাই, তার সঙ্গে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি যুক্ত করতে চাই, এবং সেজন্য আমরা বাক্যটাকে এভাবে দিয়েছি। তো এটা নিয়েও কিছু আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে মতৈক্য রয়েছে, আমি দেখতে পেয়েছি। আমার সময় কিছু শেষে দলের আপত্তি আছে, সমালোচনা আছে। আমরা এখন ঐক্যমত কমিশন পুরোটাকে তারা আমলে নিয়েছেন, তাদের দিক থেকে তারা হয়তো একটা প্রস্তাবনা আগামী কাল পরশু তারা হয়তো আলোচনা করবেন, তারা উত্থাপন করবেন। কিছু কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট রেখেও আগে কিছু কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা যেহেতু মূল প্রিন্সিপালের ব্যাপারে, মূলনীতির ব্যাপারে পরিবর্তনের কোনো প্রশ্ন নেই, যেটা আছে হয়তো এটা একটা ব্যাপারে হয়তো আমরা একমত হতো, আমরা হবার একটা সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। বর্ষাকাল চলছে, টানা বৃষ্টিও হচ্ছে, যে কারণে মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে আজও 3 জন মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।